ইনায়া মন খারাপ করে জানলার ধারে দাঁড়িয়ে আছে। বাড়ির কথা মনে পড়ছে। ফাইজ কোথায় গিয়েছে কে জানে। কাল রাতে কি হয়েছে তার একদমই মনে নেই। সকালে উঠে মাথাটাও ভীষণ ভারী ভারী লাগছিল। আজ সারাদিন মাথাটা ভার লেগেছে। ফাইজ সকাল সকাল তাকে সকালের খাবার খাইয়ে কোথায় যেন গিয়েছে, তার সাথে কোনো কথাই বলেনি। ইনায়া আসলে বুঝতে পারছে না ফাইজ কি কোনো কারণে রেগে আছে তার উপর। রাতে কি কিছু হয়েছিল যার ফলে ফাইজ তার উপর রেগে আছে? সে তো কিছুই মনে করতে পারছে না। শুধু মনে আছে সে ফাইজের জন্য বসে অপেক্ষা করছিল। তারপর যে কি হয়েছে আর মনে নেই। ভাবনার মাঝেই ফাইজের গলার আওয়াজ পায়, ইনায়া। ইনায়া পিছু ফিরে তাকায়। ফাইজকে কেমন যেন এলোমেলো লাগলো। ফাইজ এগিয়ে আসে। ইনায়া একটা সুতির শাড়ি গায়ে জড়িয়েছে, মাথায় আঁচল টানা। ফাইজ ইনায়াকে দেখে মৃদু হাসল। মৃদুস্বরে বলে, কেমন আছো ইনায়া? ইনায়া অবাক হয়ে তাকায়, একটু চুপ থেকে বলে, ভালো। আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? ফাইজ তীব্র হতাশ কণ্ঠে বলে, আই এম সরি, তোমাকে টাইম দিতে পারছি না। আমি ভীষণ ডিস্টার্ব, আমি ভালো নেই। সুখের দিন বন্ধু ছাড়া পাঞ্চে লাগে। বন্ধু নেই তাই তুমি নামক সুখ আমি উপভোগ করতে পারছি না। কি করব? ইনায়া অবাক হলো ফাইজের কথা শুনে। এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে আপনার বন্ধুর সাথে? ফাইজ মৃদু হেসে বলে, তুমি আমাকে একটা ইম্পর্টেন্ট পরামর্শ দাও তো। বন্ধুর অভিমান কিভাবে ভাঙানো যায়? ফাইজের কথাটা শুনে অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। প্রশ্ন করে, আপনার কোন বন্ধু অভিমান করেছে আপনার উপর? ফাইজ মন খারাপ করে বলে, শুদ্ধ। ইনায়ার বিস্ময়ের মাত্রা বেড়ে পাহাড় চূড়ায় পৌঁছানোর মতো হলো। অতঃপর অবাক হয়ে বলে, আপনি মিথ্যা বলছেন। শুদ্ধ ভাই এমন ধরনের মানুষই নয়। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বিলিভ করছো না কেন? তোমার ভাই এতটাও সাধু না। কিন্তু শুদ্ধ ভাই রাগ অভিমান করে থাকতে পারে না। সে ওই ধরনের মানুষই নয়। আপনি তাকে চেনেন না। ফাইজ ভুরু কুঁচকে বলে, আরে তুমি তো দেখি ভীষণ বোকা। শুদ্ধকে আমার চেয়ে তুমি বেশি চেনো। শুদ্ধ এমনই, বুঝলে। ভার্সিটি লাইফে এরকম অনেক ঘটনা ওর সাথে আমার আছে। মাঝে অনেকদিন ঠিকঠাকই ছিল, আবার আমি অনেকদিন পর রেগে ভুলভাল বলেছি। ওরও লেগে গিয়েছে। এখন কি করা যায় ভাবছি। ইনায়ার হঠাৎ শুদ্ধকে জুতো ছুঁড়ে মারার কথা মনে পড়ল। কথাটা মনে আসতেই নিজেই হেসে ফেলল। ফাইজ ভুরু কুচকে বলে, হাসছো কেন? ইনায়া হাসি আটকে বলে, জুতো মারুন, তাহলে শুদ্ধ ভাই কলেজ থেকে বেরিয়ে আসবে। ফাইজ বোকা চোখে ইনায়ার দিকে তাকালো। শুদ্ধর হাওয়া ইনায়ার মাঝেও একটু একটু আছে মনে হচ্ছে। ফাইজ কিচ্ছু বলল না। তার ভালো লাগছে না। সে সবসময় একটুতে রাগে, কিন্তু এটা নেওয়া যায়। ইরফানও সবসময় রাগে, কিন্তু ওর কারোর সাথে তুলনা নেই, ওর টপিক বাদ। তবে এই ফাজিল শুদ্ধ রাগলে ফাইজের ভয় লাগে। একেবারে গার্লফ্রেন্ডের মতো অভিমান করে বসে থাকে। সেও বয়ফ্রেন্ডের মতো বসে বসে শোক পালন করে। কি জীবন তার! আসলেই এরা সব ব্রিটিশ। বিয়েটা করলো, সাথেও শান্তিও পালালো। তার সুখ শান্তি আশা করাই বোকামি। শুদ্ধ তাকে জ্বালিয়েই মারবে। ঠিক থাকলে তার কাজে বাগড়া দিবে হাসতে হাসতে। ঝামেলা বাঁধলে তার থেকে মুখ ফিরিয়ে তাকে অসুস্থ বানাবে। ফাটা কপাল তো তার। হসপিটাল থেকে বাড়ি ফিরল মাইরা। তারেক নেওয়াজ তাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাইরা বাড়িতে প্রবেশ করলো। আজ নতুন যে দুটো কাজের মেয়ে এসেছে তাদের মাঝে একজন এসে দরজা খুলে দেয়। মাইরা টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ইরফানের ঘরে যায়। দুঃখের ব্যাপার, ঘরে কোথাও ইরফান নেই। মাইরার ভীষণ মন খারাপ। মেয়েটা দ্রুত চেঞ্জ করে নিল। এরপর হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নেয়। এখনো ইরফানকে ঘরে না দেখতে পেয়ে মাইরা ছোট্ট ছোট্ট পায়ে ছাদের দিকে যায়। যাওয়ার সময় ইরফানকে তো ছাদে দেখলো, যদি সেখানে থাকে। কিন্তু সে বরাবরই হতাশ। নেই ইরফান। মেয়েটার এত মন খারাপ হলো। কোথায় লোকটা? সবকিছু কেন যেন বিরক্ত লাগলো। ছাদের কোনায় গিয়ে দাঁড়ালো। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে জানে না সে ইরফানকে কেন খুঁজছে, কিন্তু সে খুঁজছে। তাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে বাসায় বসেছিল, এটাই মাইনা মেনে নিতে পারছে না। মেনে নিতে পারছে না বলে আবার নিজের উপরও রাগ লাগছে।
ওই লোক যা ইচ্ছে করুক, তার কি। সন্ধ্যার পর ইরফানদের বাড়িতে শুদ্ধ এসে হাজির হয়। তার মাকে নিতে এসেছে। ত্রিনা বেগম সামিয়াকে রেডি হতে বললেন, সাথে মায়রাকেও রেডি হতে বললেন। মায়ের ইতস্তত করছিল, শুদ্ধর বাড়িতে সে কখনো যায়নি। ত্রিনা বেগম বুঝিয়েছে তারা আবার আগামীকালকেই চলে আসবে। এরপর ত্রিনা বেগম আবারও যাবে শুদ্ধর বাড়ি, কিন্তু মায়রাকে এখানেই রেখে যাবে। একদিনের জন্য মায়রা তার সাথে গিয়ে থাকুক। মায়রার এমনিতেই ভীষণ মন খারাপ। ইনায়া আপুও নেই, সাথে ইরফানের জন্য মন খারাপ লাগছে ভীষণ। তাই রাজি হলো। নতুন জায়গায় গিয়ে একটু থাকলে ভালো লাগবে। তাছাড়া ত্রিনা বেগম তো তার নিজের মানুষের মতো, তার সাথে যেতে ইতস্তত হওয়ার কিছু নেই। তাই ঝটপট রেডি হয়ে সামিয়া, মায়রা আর ত্রিনা বেগম শুদ্ধর সাথে বেরিয়ে পড়ে। শুদ্ধ গাড়ি চালানোয় ব্যস্ত, মুড অফ তার। হঠাৎই মাথায় কিছু আসলো। মিটিমিটি হেসে মায়ের উদ্দেশ্যে বলে, সিসিটিভি কেমন আছো? মায়েরা ভুরু কুচকে বলে, সিসিটিভি কে ভাইয়া? তুমি, আর কে আছে এই ক্রেডিট নেওয়ার? মায়েরা মুখ ছোট ছোট করে বলে, কেমন অদ্ভুত নাম। মাইরার পাশে বসে সামিয়া হেসে ফেলল। শুদ্ধ আবারও বলে, ইরফান কোথায় জানো? মাইরার মুখ চোখে উৎফুল্লতা দেখা যায়। বিচলিত কণ্ঠে বলে, উনি কোথায় ভাইয়া? শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মাইরা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, উনি যেখানেই থাকুক, নেই ভালো হয়েছে, নয়তো আমাকে আপনাদের বাড়িতে যেতে দিত না। শুধু বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতে পকেট থেকে ফোন বের করে মিটিমিটি হেসে বলে, ইরফান একটা ভয়ঙ্কর মিটিং এ আছে মাইরা। মাইরা ভুরু কুচকে বলে, ভয়ঙ্কর মিটিং আবার কেমন? তোমার জন্য ভয়ঙ্কর মিটিং, আমাদের জন্য একদম সাদামাটা। ত্রিনা বেগম ছেলের পাশে সিটে বসে এগিয়ে গিয়ে শুদ্ধর কান টেনে বলে, এই বাদর, ওকে জ্বালাচ্ছিস কেন? শুদ্ধ মুখ ছোট করে বলে, উফ মা, কান ছাড়ো। আমি সবসময় সবাইকে টাটকা খবর দিই, তাই সবাই আমাকে ভিলেন ভাবে। এসব কি নীতি? ত্রিনা বেগম শুদ্ধর কান ছেড়ে বলে, তোর টাটকা খবর মানেই তো অপর পাশের মানুষ শুধু জ্বলবে। শুদ্ধ হেসে ফেলল, কিন্তু মাইরা হাসলো না। সামিয়া মেয়েটা শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে তার ভালো লাগে, ভীষণ মজার মানুষ সে। কিন্তু সে ফারাকে শুদ্ধর সাথে দেখার পর থেকে তার মন খচখচ কেন করে। ত্রিনা বেগমকে বললে তিনি বলেন, এরকম কিছু না। ত্রিনা বেগমের কথায় যদিও সামিয়া মেয়েটা স্বস্তি পায়, তবে পুরোপুরি না। সামিয়ার মনে প্রশ্ন জাগে, শুদ্ধ কি তাকে চেনে না? তার সাথে যে শুদ্ধর বিয়ে ঠিক, এটা কি শুদ্ধ জানে না? মেয়েটা বুঝলো না। শুদ্ধ তাকে দেখেনি, কথা বলা তো দূর, তাকে চেনে না এজন্য কথা বলে না, নাকি অ্যাভয়েড করে, এটা সে বুঝতে পারে না। কিছুক্ষণের মাঝে শুদ্ধ তাদের বাড়ির সামনে গাড়ির ব্রেক কষে। বাড়ির ভেতর গিয়ে শুদ্ধ ইরফানের ফোনে কল করে, রিসিভ হলো না। শুদ্ধ ইরফানের ফোনে মেসেজ করে, মাইরাকে আমার বাসায় এনেছি, এখন আমার চাচাতো ভাইকে আনতে যাচ্ছি, বুঝলি? মাইরার থেকে 3 বছরের বড়। হাউ কিউট ম্যাচিং। 2 মিনিট যেতে না যেতেই শুদ্ধর ফোনে কল আসে ইরফানের। শুদ্ধ রিসিভ করলো। উপাস থেকে ইরফান রেগে বলে, তোকে ছাড়বো না আমি। শুদ্ধ দুঃখ দুঃখ মুখ করে বলে, আমি বুঝলাম না, তুই আর ফাইজ আমাকে ছাড়তে চাস না কেন? আমি না হয় বিয়ে করিনি তাই এতিম, কিন্তু তোরা তো বিয়ে করেছিস বাবা, বউয়ের হক বন্ধুকে দিতে চাস? ছ্যা ছ্যা ছ্যা, তোদের নিয়ে আমি আর পারি না বাপু। ইরফান বিরক্ত হয়ে বলে, তোর ভাইকে আনবি না ওখানে, নয়তো ওকেও ছাড়বো না বলে দিচ্ছি। শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আরে ভাই, আমি সুন্দর বলে আমার চাচাতো ভাইও সুন্দর, এসব ভাবনা ঝেড়ে ফেল, তোদের শুধু ধরার ধান্দা। ইরফান রেগে বলে, ওকে কেন নিয়ে গেলি বেয়াদব? শুদ্ধ নিঃশব্দে একটু হেসে নিল। এরপর নিজেকে সামলে বলে, কার কথা বলছিস? ইরফান দাঁত কিরমির করলো। ফোঁস করে শ্বাস ফেলে বলে, বাড়ি গিয়ে যেন মাইরাকে আমার ঘরে পাই। বলি খট করে কল কেটে দিল। শুদ্ধ হেসে ফেলল। আপাতত বডিতে একটু এনার্জি পাওয়া গেল। ইরফান বাড়িতে ফিরেছে মিনিট 10 হলো। হাত ঘড়িতে একবার সময় দেখলো 10টা বাজে। ঘরে মাইরাকে না দেখে বিরক্তি হয়। ঘর থেকে বেরিয়ে রিতাকে পেয়ে গেলে তাকে জিজ্ঞেস করে মাইরার কথা। মেয়েটা জানায় মাইরা শুদ্ধদের বাড়ি গিয়েছে, আর ফেরেনি। ইরফান বিরক্তিতে চোখ মুখ কোচকালো। পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে। হ্যাঁ বল, মাইরা কি করছে শুনবি? ইরফান চুপ করে আছে।
শুদ্ধ আবারও বলে, মাইরা তো আমার চাচাতো ভাইয়ের কোলে ওঠার জন্য খুব বায়না করছিল বুঝলি। আমি বুঝিয়ে সুঝিয়ে বললাম যে ইরফান তোমাকে তো কোলে নেওয়ার জন্য দু পা দু হাত খাড়া করে রেখেছে। বেচারি এটা শুনে একটু থামলো, কথাগুলো বলে কলটা মিউট করে শব্দ করে হাসলো শুদ্ধ। ওপাশ থেকে ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, 10 মিনিটে ওকে রেখে যাবে এখানে। শুধু কল আনমিউট করে গলা ঝেড়ে সিরিয়াস হয়ে বলে, আরে আজ অনেক রাত হয়েছে, কাল সকালে ওকে দিয়ে আসবো মাকে সহ, আজ ঘুমা। ইরফান রেগে চিৎকার করে বলে, ওকে দিয়ে যা শুদ্ধ। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়, আনাই ভুল হয়েছে, একবার বলেছে দিয়ে আসতে হবে মানে হবেই। হতাশ কণ্ঠে বলে, তুই নিয়ে যা, আমাকে বলছিস কেন? শুদ্ধর কথা শুনে ইরফান শান্ত হয়, কিছুক্ষণ চুপ থেকে বলে, কাজ আছে আমার, তুই দিয়ে যা, রাগাস না আমায়। শুদ্ধর কাছে একটু অদ্ভুত লাগলো, যে ছেলে সব কাজ ফেলে তার গ্রামের পথ এখান থেকে প্রায় 3 ঘন্টা সেখানে যেতে পারে, আর এখানে তার বাসায় আসতে 30 মিনিটও লাগে না, অথচ ইরফান আসছে না, কাজের দোহাই দিচ্ছে। শুদ্ধ হেসে ফেলে, ওকে যাচ্ছি, তবে 2-3 ঘন্টা লেট হবে। ভাই? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এতিম ছেলেকে বলছিস মাইরাকে রেখে আসতে? আমি একটু আধটু চান্স নিব না? সাদামাটা একটা ডেট হয়ে যাক বউয়ের সাথে, কি বলিস? এটা আমার অধিকার, বঞ্চিত করলে হবে না। আমি একটু তোর বউকে রাতের শহর ঘুরিয়ে দেখাবো, হাতে হাত রেখে হেঁটে। কল কেটে গিয়েছে। শুদ্ধ হাসলো, যা, তাকে তো কথা শেষ করতে দিল না, কানে টান দিয়েছে, এবার ঘাড় এমনি আসবে। ইরফান ডান হাতের মুঠোয় শক্ত করে ফোন চেপে ধরে, যেন ও ফোন এভাবেই গুড়িয়ে দিবে। শুদ্ধর গলা চেপে ধরতে না পারায় ফোনের ওপরই সেই ঝাল মেটাচ্ছে। সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। কোনো দিকে তাকালো না, সরাসরি তার বাবার ঘরে ঢুকে পড়ে। রুমা নেওয়াজ ঘরে ছিল না। তারেক নেওয়াজ চেয়ারে বসে অফিসের টুকটাক কাজ করছিল। ইরফানকে দেখে ভুরু কুচকে বলে, কিছু বলবে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ওকে এনে দাও। তারেক নেওয়াজ ছেলের কথা বুঝলেন না, প্রশ্নসূচক দৃষ্টি রেখে বলে, কাকে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে নির্লিপ্ত কণ্ঠে বলে, তোমার ছেলের বউকে। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজের কেন যেন হাসি পায়, তবে নিজেকে সামলে বলে, মায়েরা তো শুদ্ধর বাসায় গিয়েছে, তোমার ফুপি নিয়ে গিয়েছে, কালকেই চলে আসবে, চিন্তা করো না। কথাটা বলে আবারও কাজে মনোযোগ দেয়। ইরফান এগিয়ে এসে রেগে বলে, ওকে এক্ষুনি এনে দিবে, অল টাইম তোমার কথায় সব হবে না। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজ অবাক হয়, বসা থেকে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, কিন্তু তুমি গেলেই তো পারো, আমাকে বলছো কেন? ইরফানের গম্ভীর গলা, তবে শান্ত কণ্ঠে তীব্র আফসোসের সুরে বলে, লিটল গার্লের সাথে আমাকে জড়িয়ে তুমি কাজটা একদম ঠিক করনি বাবা। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান আর কিচ্ছু বলল না, ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শক্ত গলায় বলে, ওকে এনে দাও এক্ষুনি। তারেক নেওয়াজ প্রশ্নাত্মক চোখে ইরফানের প্রস্থান দেখল। তিনি ইরফানকে একটু বুঝলেন না। মাইরাকে বিয়ে করে ইরফান এখনো আফসোস করছে, আবার মাইরাকে দূরেও রাখছে না, কেমন যেন দুটো একসাথে মিলছে না। সবচেয়ে বড় কথা, ইরফান মাইরার কাজগুলো তাকে দিয়ে কেন করাচ্ছে? বিকেলে মাইরাকে হসপিটালে নিয়ে গেল, ইরফান বলেছিল এখন শুদ্ধর বাসা থেকে তাকে আনতে বলছে। ইরফান কি চাইছে? বেশ কিছু প্রশ্ন মাথায় নিয়ে রাতেই মায়রাকে আনতে যাওয়ার জন্য বের হলো। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ইরফানের ব্যবহারে, কথাবার্তায়, চালচলনে। সময় রাত 10টা 15। ফাইজ শুদ্ধর বাড়িতে বেল বাজায়। বেশ কয়েকবার বেল বাজলে মাইরা এসে দরজা খুলে দেয়। ফাইজ মাইরাকে দেখে জিজ্ঞেস করে, কেমন আছো? মাইরা মাথা নেড়ে জবাব দেয়। ফাইজ শুদ্ধর কথা জিজ্ঞেস করলে বলে, ঘরে। ফাইজ আর কিছু বলল না। মাইরা অবাক হয়েছে একটু, পরে আবার ভাবলো শুদ্ধ তো তার বন্ধু, আসতেই পারে। সে দরজা আটকে ঘরে চলে যায়। ফাইজ শুদ্ধর ঘরে গিয়ে দেখলো শুদ্ধ টান টান হয়ে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমিয়েছে? ভাবনা রেখে শুদ্ধকে ডাকলো, এই শুদ্ধ। ফাইজের গলা পেয়ে শুদ্ধ তড়াক করে চোখ মেলে তাকায়। দেয়াল ঘড়িতে একবার সময় দেখলো, ভালোই রাত, এখানে কেন? দ্রুত শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়, খালি গা, পরনে একটা ট্রাউজার। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তুই এখানে কেন?
আমি যাকে তাকে দাওয়াত দিই না। ভুল বাড়িতে চলে এসেছিস মনে হচ্ছে। ফাইজ কিচ্ছু বলল না, শুধু এগিয়ে এসে কিছু না বলে কষিয়ে ফাইজের গালে একটা থাপ্পড় মেরে দেয়। ফাইজ বিস্ময় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফাইজের বুকে ধাক্কা দিয়ে বলে, ভুল বাসাতে এসেছিস, বেরো এখান থেকে। ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায়। থাপ্পড় খেয়েও কিছুই বলে না শুদ্ধকে, রাগলেও না। শুদ্ধ পিছু ফিরে রেগে তাকায় ফাইজের দিকে। দৃষ্টি ঘুরে গেল ফাইজের গালে, যে গালে সে থাপ্পড়টা মেরেছে। খারাপ লাগছে তার। থাপ্পড়টা মারা উচিত হয়নি হয়তো। ফাইজকে ঠান্ডা দেখে আরো অনুশোচনা হচ্ছে। ফাইজ ছোট ছোট চোখ করে বলে, মনে হচ্ছে আমাকে আর কিছু করতে হবে না। শুদ্ধ শান্ত চোখে তাকায় ফাইজের দিকে, এরপর গম্ভীর গলায় বলে, যারা আমাকে নিয়ে আফসোস করে তাদের সাথে আমি মরে গেলেও থাকি না। ফাইজ অসহায় কণ্ঠে বলে, ভুলে জানা ভাই, মন থেকে বলিনি, বিশ্বাস কর, রেগে গিয়েছিলাম খুব, তাই ভুলভাল বলেছি। ইনারা পুরো রাত পড়ে পড়ে ঘুমিয়েছে, তাই মাথার ঠিক ছিল না। শুদ্ধ বুঝলো ফাইজের কথা, মুখ বাঁকিয়ে বলল, আমি তো 2-3 ঘন্টা প্যারা দিতে চেয়েছিলাম। তোর ভাইকে একটা ঘুমের ওষুধের 4 ভাগের 1 ভাগ দিতে বলেছিলাম। ওর সর্বস্ব 2 ঘন্টা থাকতো ডোজ। তোর ভাই মাতব্বরি করলো, তুই আমায় নিয়ে আফসোস করছিস। যা এবার, আমার লাগবে না তোকে, তোকেও আমাকে লাগবে না। কথাটা বলে ফাইজকে ঠেলে ফাইজ শুদ্ধকে শক্ত করে জড়িয়ে অসহায় কণ্ঠে বলে, তোরও লাগবে আমাকে, আমারও লাগবে তোকে। আমি রেগে কি যে বলেছি ভুলে জানা সোনা ভাই আমার। ফাইজ বেরিয়ে যেতে নিলে শুদ্ধ হঠাৎই ফাইজের সামনে দাঁড়িয়ে ফাইজের অপর গালে আগের মতো করেই জোর খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। ফাইজ এবার অনেক বেশি অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে, বিস্ময় কণ্ঠে বলে, মারলি কেন? শুদ্ধ রেগে বলে, লেট করে আসলি কেন? কথাটা বলে ফাইজকে শক্ত করে জড়িয়ে ধরে বিষাদ কণ্ঠে বলে, তোর আরো আগে আসা উচিত ছিল ফাইজ। আমার দম বন্ধ লাগছিল তুই লেট করলি বলে। প্রথম থাপ্পড় লেট করে আসার জন্য খেয়েছিস, দ্বিতীয়টা না বোঝার জন্য। ফাইজ মৃদু হাসল, কিছু বলল না। তারিক নেওয়াজ মাইরাকে শুদ্ধর বাড়ি থেকে নিয়ে এসেছে। মাইরা ধীর পায়ে এগিয়ে যায় ইরফানের রুমের দিকে। ত্রিনা বেগম তারিক নেওয়াজকে অনেকবার বলেছিল মাইরা থাকুক, কিন্তু মাইরা নিজেই ত্রিনা বেগমকে না করে দিয়েছে। তার কেন যেন ভালো লাগছে না কোথাও, সে কেন যেন খুব ডিস্টার্ব, কিছুই ভালো লাগছে না। ইরফানের উপর ভীষণ অভিমান তার। ইরফান তাকে হসপিটালেও নিয়ে যায়নি, আবার এখন শুদ্ধ ভাইদের বাড়ি থেকেও নিতে যায়নি। এগুলো তো ইরফানই সবসময় করতো, মাইরা কখনো ভাবেনি এসব। কিন্তু আজ হঠাৎ ইরফানকে তার পাশে না পেয়ে ভীষণ অশান্তি লাগছে। মাইরা দরজা ঠেলে ভিতরে দৃষ্টি দেয়। তখনই ইরফান তার ঘরের ভিতরে যে রুমটা আছে সেই রুম থেকে বেরিয়ে আসে। মাইরাকে দেখে ইরফান দরজা লক করে মাইরার দিকে এগিয়ে আসে। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মেয়েটার মাঝে লজ্জা সংকোচ কোনোটাই নেই। সে ইরফানকে চিনতে পারছে না। তার দু চোখে বিশাল কৌতূহল। ইরফান মৃদুস্বরে বলে, ডিনার করেছো? মাইরা নীরবে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দেয়। ইরফান মাইরার থেকে দূরে সরে দাঁড়ায়। আবারও তার সেই ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মাইরা ইরফানের দিকে তাকিয়ে রইল। তার খারাপ লাগছে কেন যেন। ঢোক গিলে ইতস্তত করে প্রশ্ন করে, আপনি কোথায় ছিলেন? ইরফান ঘরের দরজার লক খুলে মাইরার দিকে চেয়ে বলে, অফিস। ওয়াই? মাইরা মাথা নিচু করে রাখে, ছোট্ট করে বলে, এমনি। তার ভীষণ ইচ্ছে করলো ইরফানকে জিজ্ঞেস করতে, ইরফান তাকে কেন হসপিটাল নিয়ে গেল না? তখন তো অফিসে ছিল না। এখন কেন শুদ্ধ ভাইয়ের বাড়ি থেকে তাকে আনলো না? কিন্তু মনের কথা মনেই চাপা পড়ে থাকলো। জিজ্ঞেস করার সাহস হলো না। দেখতে দেখতে 2 মাস পেরিয়েছে। মাইরা নতুন কলেজে ভর্তি হয়েছে। মেয়েটা নতুন কলেজে ভর্তি হয়ে ভীষণ খুশি। কলেজে টুকটাক যাতায়াত হয়, নিয়মিত যাওয়া আসাটা এখনো হয়নি। তেমন কোনো বন্ধুও হয়ে ওঠেনি এখনো। কিন্তু মাইরার ভীষণ মন খারাপ হয় মাঝে মাঝে। ইরফান কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। ইরফান অনেক কথা বলে এমন তো নয়, কিন্তু লোকটার এই চুপচাপের মাঝে তাকে নিয়ে ভাবনা খুঁজে পায় না মাইরা। মাইরা যখন ইরফানের অনুভূতি একটু একটু বুঝতে পারল, ঠিক তখন থেকেই ইরফান কেমন যেন নির্লিপ্ত হয়ে গেল। তার কোনো কিছুতেই মাথা ঘামায় না। মাইরা আর নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হয়, যে পাখি চাইলেই পুরো আকাশে উড়াল দিতে পারে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। মাইরা ঘর থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে যায়।
ইরফান তাকে কলেজ নিয়ে যায় না, তার আর খোঁজ নেয় না। লোকটা হঠাৎ বদলে গেল কেন? তাহলে আগে যে তার এত খেয়াল রাখতো, সেসব কি ছিল? মাইরার মাঝে মাঝে কাঁদতে ইচ্ছা করে, সে বলতেও পারে না, সইতেও পারে না। ইরফানের এমন নির্লিপ্ততা, তাকে ইরফানের সে প্রথম দিনগুলোর ব্যবহারের কথা মনে পড়ে যায়। তাকে একটুতেই থাপ্পড় মেরে দিত, আবার বলতো তাকে বউ হিসেবে মানে না। সেই কথাগুলো তাকে কষ্ট দিত না, যদি না ইরফান মাঝখানে মাইরাকে নিয়ে এত না ভাবতো। লোকটার কি হয়েছে? তাকে বকে না, কথা বলে না, কিচ্ছু বলে না। এর যেহেতু দিনে 2-4টে থাপ্পড় খাওয়া ভালো। ভাবতে ভাবতে মাইরা ছাদের দরজায় পা রাখলে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে পেছন থেকে পড়তে নেয়। তার আগেই ইরফান মাইরাকে আগলে নেয়। মাইরা চোখ বুজে চেঁচিয়ে ওঠে, আজ তো সে শেষ। কিন্তু যখন বুঝলো কেউ তাকে ধরে নিয়েছে, দ্রুত চোখ খুলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাইরা অবাক হয়ে দাঁড়ায়। ইরফান মাইরাকে টেনে ছাদের মেঝেতে দাঁড় করায়, চিন্তিত কণ্ঠে বলে, ব্যথা পেয়েছো? মাইরে ঢোক গিলে, কতদিন পর একটু কথা বললো এই লোকটা তার সাথে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ব্যথা পেয়েছি। ইরফান বিচলিত হলো। অতঃপর মাইরাকে ছাদের কোনায় চেয়ারে বসায়। এরপর হাঁটু মুড়ে বসে মাইরা দুপা উল্টে পাল্টে দেখে। চিন্তিত কণ্ঠে বলে, কোথায় ব্যথা পেয়েছো? মাইরা চুপচাপ ইরফানের দিকে চেয়ে আছে, কোনো কথা বলে না। ইরফান মাইরা আর কোনো অ্যান্সার না পেয়ে ভুরু কুঁচকে বলে, স্টুপিড, বলো কোথায় লেগেছে। মাইরা আমতা আমতা করে বলে, জানি না তো। হোয়াট? মাইরা মিনমিন করে বলে, আমি পা ফেলতে পারছি না, হাঁটতে পারছি না। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরাকে নিয়ে বেডের উপর বসালো। এরপর ফ্রিজ থেকে বরফ এনে মাইরার দুপায়ে দিয়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছে তা তো বুঝতে পারছে না। মাইরা এবার ওড়না দিয়ে মুখ ঢেকে হেসে ফেললো ইরফানের কাণ্ডে। ইরফান মাইরার দিকে তাকালে মাইরা মুখ স্বাভাবিক করে নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে তার দুপা টেনে নিয়ে বলে, হয়েছে, আর ব্যথা নেই। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। দৃষ্টি মাইরার পানে। মাইরার অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফানের হাতে থাকা অবশিষ্ট আরো কয়েকটা বরফ ছুঁড়ে ফেলল। ইরফান মাইরার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, কোথায় যেন ব্যথা পেয়েছিলে? মাইরা ঢোক গিলে, সে তো ব্যথা পায়নি, এই লোক ধরে ফেললো নাকি? মাইরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, এগেইন অ্যাক্টিং করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। আই এম ওয়ার্নিং ইউ, আমাকে জ্বালাবে না। স্টুপিড গার্ল। কথাটা বলেই বেড থেকে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা দুপা ভাঁজ করে মাথা নিচু করে বসলো। ইরফান ওয়াশরুমের দরজা লাগানোর সাথে সাথেই মায়েরা দ্রুত বেড থেকে নেমে তার কাপড় বের করে জামা পাল্টে নেয়। ইরফান বের হওয়ার আগে জামা পাল্টানো সম্পূর্ণ করতে পেরে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে মায়েরার দিকে একবার তাকালো। মায়েরা ইরফানকে তার দিকে তাকাতে দেখে মাথা নিচু করে নেয়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে, এই লোকটার আজ কি হলো? মায়েরা পিছিয়ে গিয়ে কাওয়ার্ডের সাথে লেগে দাঁড়ায়। ইরফান খুব স্বাভাবিকভাবেই মায়েরার সামনে দাঁড়িয়ে মায়েরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পেছনের কভার থেকে তার শার্ট, স্যুট, প্যান্ট বের করে আনে। এরপর নিঃশব্দে মায়েরার সামনে থেকে সরে দাঁড়ায়। ইরফান রেডি হয়ে নিল। মায়েরা এক জায়গায় গাঁট হয়ে দাঁড়িয়ে রইল। ইরফান নিজেকে পরিপাটি করে নেয়। এরপর ডান হাতে হাত ঘড়ি পরে নেয়। মায়েরা আর চোখে দেখলো ইরফানকে। ইরফানের হাত ঘড়ির গ্লাসের ভেতর গুচি লেখা। মায়েরা খেয়াল করেছে ইরফানের ওয়ালেট, হাত ঘড়ির ওপর এই লেখাটা সবসময় দেখে। মেয়েটা ঠিক বুঝতে পারে না ইরফানের অধিকাংশ জিনিসে এই নাম লেখা থাকে কেন। কৌতূহল হয়ে ইরফানকে প্রশ্ন করে বসে, গুচি কার নাম? ইরফান চুলগুলো ঠিকঠাক করে নেয়। মায়েরার প্রশ্ন শুনে ভুরু কুচকে তাকায় মায়েরার দিকে, জিজ্ঞেস করে, হোয়াট? মায়েরা আমতা আমতা করে। ইরফান কি মনে করে তার হাত ঘড়ির দিকে তাকালো। উল্টো ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা তড়াক করে ইরফানের দিকে তাকায়। ততক্ষণে ইরফান ঘর থেকে বেরিয়ে গিয়েছে। মায়েরা বিরক্ত হলো, আসলে কি এই লোকের প্রথম বউ ছিল? ইনা আপুকে জিজ্ঞেস করতে হবে। ওই ঘরের কথা জিজ্ঞেস করলে বলে ফার্স্ট ওয়াইফ আছে, আবার সবখানে এই গুচ্চি নাম লিখে রাখে, তার নাকি প্রথম বউয়ের নাম। বিড়বিড় করলো, ওটা গুচি না বুচি হবে। কোন বুচি এই জল্লাদের গলায় ঝুলেছিল?
ইরফান নাস্তা করছে। নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হবে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝে গলা ছেড়ে ইরফানের উদ্দেশ্যে বলে, মাইরার কলেজ পাস করে তোমার ভার্সিটি যাও। মাইরাকে নিয়ে যাও না কেন? তোমার প্রবলেমটা বলো ইরফান। ইরফান মনোযোগ দিয়ে নাস্তা করায় ব্যস্ত, যেন কেউ কিছুই বলেনি। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, ইরফান। ইরফান মাথা নিচু করেই বলে, বলো। আমি তোমাকে কিছু বলেছি? ইরফান খাবার শেষ করে এক গ্লাস পানি খেয়ে বলে, শুনেছি। তারেক নেওয়াজ বিরক্ত হলো ছেলের গা ছাড়া ভাব থেকে। অতঃপর বলে, মাইরাকে নিয়ে যাও, নয়তো আমাকে উল্টো পথে যেতে হয়। ইরফান ফোনে কিছু টাইপ করতে করতে গম্ভীর গলায় বলে, তোমার মেয়ে, তুমি এটুকু কষ্ট করো? তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, ও তোমার বউ, তুমি কি ভুলে গেলে? ইরফান চেয়ার থেকে উঠে দাঁড়ায়, পকেটে ফোন রেখে হাত ঘড়িতে একবার সময় দেখলো। এরপর বাইরে যেতে যেতে বলে, আগে তোমার মেয়ে, বন্ধুর মেয়ে মানে তো তোমারই মেয়ে। কবুল বলতে বলেছিলে, বলেছি। এখন মেয়ের দায়িত্ব তুমি পালন করো। তারেক নেওয়াজ অবাক হয়ে ডাকে, ইরফান। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ছেলের বউ না ভেবে ওকে ইনায়ের বোন ভাবো, তাহলে আর আমার ওপর ওর কাজ চাপানোর ভূত তোমার মাথায় যাবে না। তারেক নেওয়াজ বাঁ খাড়া হয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। তিনি হতাশ। কি হচ্ছে এসব? মাঝে 2-3 মাস ইরফান যেমন আচরণ করেছে, তারেক নেওয়াজ একদম নিশ্চিন্ত হয়েছিলেন। ভেবেছিলেন সব ঠিকঠাক, কিন্তু গত 2 মাস যাবৎ ছেলেটা আবারও কেমন পাল্টে গেল। মায়েরা সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তারেক নেওয়াজ আর ইরফানের পুরো কথাই মেয়েটা দাঁড়িয়ে শুনল। সবশেষে বিস্ময় দৃষ্টিতে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। ইরফানের কথাগুলোয় মায়েরা সত্যিই কিছু বুঝলো না। আর না তো ইরফানের এই বিহেভগুলোর অর্থ সে বোঝে। মেয়েটার নিজের কেমন যেন অসহায় লাগলো। তার দম বন্ধ লাগে। ইরফান এমন করছে কেন? সে তো জিজ্ঞেস করতেও পারে না। কি বলবে? কোনো কথাই তো খুঁজে পায় না। নীরবে উল্টো ঘুরে তার ঘরে চলে যায়। ভেবেছিল আজ কলেজ যাবে, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে তার ঘরে চলে যায়। মায়েরা ভেবেছিল কলেজে যাবে না, কিন্তু কিছু সময় পেরোতেই এই বাসায় ইনায়া আর ফারা আসে। ইনায়াকে ফাইজ নিয়ে এসেছে, আবার সন্ধ্যার পর নিয়ে যাবে। আর ফারা বাড়ির ভেতরে এসেছে সবার সাথে টুকটাক কথা বলার জন্য। সে ভার্সিটি যাবে। মায়েরা ইনায়ের সাথে টুকটাক কথা বলে সিদ্ধান্ত নিলেও সে কলেজ যাবে ফারার সাথে। ইনায়া নাকি বাসায় থাকবে না, ইনায়া এক ফ্রেন্ডের সাথে জরুরি দরকার আছে। মায়েরা একা একা কি করবে? এর চেয়ে কলেজ যাওয়া ভালো। ঘরে একা একা বসে থাকলেও লোকের কথা বেশি মনে পড়ে। তার নিজেকে কেমন যেন অসহায় লাগে। তাই ঝটপট কলেজ ড্রেস আর বোরখা পরে সাদা হিজাব বেঁধে রেডি হয়ে নেমে আসে। মাইরা আর ফারাকে ভার্সিটি নামিয়ে দেয় ফাইজ। মাইরার কলেজ পাস করে এসেছে মূলত ফারার কথায়। ফারা বলেছে আজ মাইরাকে তাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবে। মাইরা দ্বিমত করেনি। তার মন ভালো নয়, কলেজে তেমন কোনো বন্ধুও নেই। এর চেয়ে ফারা আপুর সাথে তার ভার্সিটি ঘুরলে বেশি ভালো লাগবে। ফারা মাইরার হাত ধরে ভার্সিটির ভিতর প্রবেশ করে। মাইরা চারপাশ ঘুরে ঘুরে দেখছে, আগামাথায় খুঁজে পায় না ভার্সিটি। অনেক বড় এরিয়া। ফারা মাইরার হাত ধরে একটা ফাঁকা জায়গায় গিয়ে হাত নেড়ে ডাকে, নুসরাত। নুসরাত, জুই, সাজিদ, জামিল সহ আরো বেশ কয়েকজন একটা বেঞ্চের ওপর কেউ মাঠেই বসে হাসাহাসি করছে। ফারার ডাকে নুসরাত আর জুই উঠে আসলো। তারা এক ইয়ার হলেও ফারার রুম আলাদা। নুসরাত ফারার উদ্দেশ্যে বলে, এত লেট করলি কেন? ফারা তার হাত ঘড়িতে টাইম দেখে বলে, লেট হয়ে গিয়েছে, আমার এখন ক্লাস আছে। নুসরাত মাইরার দিকে তাকিয়ে বলে, এটা কে? ফারা মাইরাকে দেখিয়ে বলে, ওর নাম মাইরা, আমার বোন বলতে পারিস। ওকে রাখ কিছুক্ষণ, আমি এই ক্লাস শেষে এসে নিয়ে যাব ওকে। নুসরাত মাইরার দিকে তাকিয়ে বলল, এটা তো কলেজ ড্রেস মনে হচ্ছে, তুমি কলেজে পড়ো? মাইরা মৃদুস্বরে বলে, জি আপু। জুই ফারার পাশে দাঁড়িয়ে বলে, ক্লাসে চল। জামিল ক্লাসের দিকে যেতে যেতে বলে, ফারা আয় রে, রেপ করলে তোর আবার অ্যাটাক ফ্যাটাক হবে। ফারা পাত্তা দিল না জামিলের কথা। মাইরার দিকে তাকিয়ে বলল, মাইরা তুমি থাকো, আমি এক হওয়ার পর এসে তোমাকে নিয়ে ঘুরবো, এখন বাই। মাইরা অসহায় চোখে তাকালো। তাকে অপরিচিত জায়গায় কার কাছে রেখে যাচ্ছে? ফারার সাথে জুইও এগোয়। নুসরাত মাইরার হাত ধরে হেসে বলে, এসো মাইরা, তুমি আমার ফ্রেন্ডের আমানত, এসো। মাইরা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। নুসরাত মাইরাকে নিয়ে তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নিয়ে যায়। সেখানে সাজিদ সহ আরো অনেক ছেলে মেয়ে গোল হয়ে বসে আছে। মায়েরা ভীষণ অস্বস্তি ফিল করে। নুসরাতের উদ্দেশ্যে বলে, আপু তোমরা থাকো, আমি ওদিকে গিয়ে দাঁড়াই।
নুসরাত মাইরার অস্বস্তি বুঝতে পেরে বলে, ওফো মাইরা, সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, এসো। সাজিদ মাইরার দিকে একবার তাকায়, তারপর আবারও বই মুখ বোঝে। নুসরাত মুখ কুঁচকায় সাজিদের দিকে তাকিয়ে। মাইরার উদ্দেশ্য বলে, এটা হলো আমাদের কালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ও তোমাকে একদমই ডিস্টার্ব করবে না, তুমি ওর কোলে উঠে বসলেও কিছু বলবে না। সাজিদ বিরক্ত চোখে তাকায় নুসরাতের দিকে। মাইরাকে আরো অস্বস্তি ঘিরে ধরে। সাজিদের পাশে বসে মাইরার দিকে তাকিয়ে বলে, হাউ কিউট। মাইরা অদ্ভুত চোখে তাকায় ছেলেটার দিকে। বিরক্ত হলো মেয়েটা। ধ্যাত, তার এখানে আসা একদম উচিত হয়নি। এর চেয়ে কলেজ যাওয়া ভালো। নুসরাতের দিকে তাকিয়ে বলে, আপু আমি কলেজ যাচ্ছি, ফার আপু আসলে বলে দিও। নুসরাত মাইরার হাত টেনে বলে, আরে না না, তুমি ছোট মানুষ, এজন্যই ফারা তোমার দায়িত্ব আমার উপর দিয়ে গেল। এসো বসো, তোমার গল্প শুনি। সবাই তাদের মাঝখানে জায়গা করে দিল মাইরাকে। মাইরা অবাক হয়ে তাকালো সবার দিকে। মাইরা সবাইকে খুব খারাপ লাগলো না, কিন্তু সাজিদের পাশে বসে ছেলেটা তার দিকে হাঁ করে চেয়ে আছে। মাইরা বিরক্ত হয়ে ডাকে, ভাইয়া। সাহেদ সহ সবাই মাইরার ডেকে অবাক হয়ে মাইরার দিকে তাকায়। মাইরার দৃষ্টি অনুসরণ করে বুঝলো মাইরা সাহেদকে ডেকেছে। মাইরা খুব সুন্দর করে হেসে বলল, আমি বিবাহিত,